নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচন কি পাটিগণিত কি বীজগণিত হতে চলেছে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে। 8 মাস বাদে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 3টে ফ্যাক্টর মারাত্মকভাবে কাজ করছে। হিন্দু ভোট কনসলিডেশন হচ্ছে, সাংঘাতিকভাবে তৃণমূল কংগ্রেস একটা করাপ্টেড পার্টি সেই দিকে যাচ্ছে, আর অ্যান্টি এস্টাবলিশমেন্ট নানান কারণে জমা হয়ে রয়েছে। এবং তারও সঙ্গে যেটা সংযুক্ত হয়েছে যে দক্ষিণবঙ্গে এবং মধ্যবঙ্গে সাংঘাতিকভাবে শুভেন্দু অধিকারীর পেনিট্রেশন এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার ফলে মধ্যবিত্ত নাগরিকদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা বিজেপির হচ্ছে। ফলত যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে পরিবর্তন করতে গেলে বহু বামপন্থীদের মধ্যেও এই জায়গাটা, যারা খুব কট্টর বামপন্থী নন কিন্তু মারাত্মকভাবে তৃণমূল বিরোধী, তাদের মধ্যে একটা অবস্থানগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসকে সরাতে হলে, প্রয়োজন হলে যে জিতবেন আমি তাকে জেতাবো, প্রয়োজন হলে বিজেপিকে ভোটটা দেবো, প্রতীকটাকে আড়ালে সরিয়ে রেখে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন, একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার যে পশ্চিমবঙ্গ বঙ্গ কংগ্রেস বলে যে দলটি আছে, মানে বা জাতীয় কংগ্রেসে যে পশ্চিমবঙ্গ কংগ্রেস, তারা কিন্তু সিপিএমের হাত ছাড়তে চলেছে। ক্রমশ স্পষ্ট হচ্ছে, ইঙ্গিত তেমনই। 8 মাস নির্বাচন বাকি, এখন তারা নাকি সংগঠন গোছানোর দিকে মনোযোগী হচ্ছেন। তাদের সর্বভারতীয় যে সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপাল, তিনি কলকাতায় এসেছিলেন, তিনি একটি পাঁচতারা হোটেলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মিটিংয়ে এসেছিলেন এবং সেখানে কিন্তু ঢালাও তৃণমূলের স্তুতি করে গেছেন, মানে প্র্যাকটিক্যালি তৃণমূলের পক্ষে কথা বলে গেছেন। পশ্চিমবঙ্গ সরকারের টাকাগুলো দিল্লি থেকে পাওয়া উচিত, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হয়ে প্র্যাকটিক্যালি অনেক কথা সেখানে বলেছেন। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে এআইসিসি যিনি গুলাম আহমেদ মীর, কংগ্রেসের যিনি সাংগঠনিক সম্পাদক, তিনি পশ্চিমবঙ্গের অবজারভারও এবং সম্পাদকও, তিনি পশ্চিমবঙ্গে এসে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। কার সঙ্গে কংগ্রেসের জোট করবে সেসব আলোচনা যথাসময় হবে, কার সঙ্গে কংগ্রেস জোট করবে সেটা যথাসময় হবে। আচ্ছা বলুন তো, 8 মাস আগে 2026-এর বিধানসভা নির্বাচন এত সস্তা, এত সহজ, কংগ্রেসের যা সাংগঠনিক অবস্থা, পরিস্থিতি যেদিকে আপনাদের খুব পরিষ্কারভাবে বলা দরকার, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অ্যাবসলিউটলি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে। রাহুল গান্ধী বাধা হিসেবে ছিলেন, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোঅর্ডিনেশনটা ইদানিংকালে অনেকটা আগের থেকে মসৃণ হয়ে গেছে। ফলত পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমার নিচের একটা অবজারভেশন আছে যে কংগ্রেস আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই এখানে পশ্চিমবঙ্গে হাত ধরবে। তাহলে বাধাটা কোথায়? অ্যানাউন্স করতে পারছে না কেন? সমস্যা কোথায়? সমস্যা বাধা হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, যিনি কট্টরভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী একটা নিজের অবস্থানটাকে এখনো পর্যন্ত রেখেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যেটা আপনাদের কাছে বলা দরকার, যেটা নিয়ে সকল মিডিয়া সেভাবে আলোচনা করছে না। কেসি বেণুগোপাল যেমন সাংঘাতিকভাবে তৃণমূল কংগ্রেস হয়ে ব্যাট করেছেন প্র্যাকটিক্যালি তার পাবলিক অ্যাকাউন্টস কমিটির মিটিংয়ে, কিন্তু তিনি তো কেরলের সাংসদ, কেরলে সিপিএমের বিরোধী অবস্থানে আছেন, সিপিএমের সঙ্গে সেখানে লড়াই করেছেন। ফলত স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে কংগ্রেসের যে আন্ডারস্ট্যান্ডিং বা অবস্থানটা তার ভালো চোখে দেখার কথা না, এবং তার অবস্থান পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। কিন্তু কেসি বেণুগোপালের কথায় তো আর কংগ্রেস তৃণমূলে হাত ধরবে না, এখানে নিজস্ব পারমুটেশন কম্বিনেশন হবে। একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2011-র বিধানসভা নির্বাচন, যখন সিপিএমকে সরানোর যে নির্বাচনটা সেই সময় হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিন অপেক্ষা করেছিলেন যে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের জন্য। প্রণব মুখোপাধ্যায় শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে কংগ্রেস একটা সিটেও কন্টেস্ট করার অধিকার না পেয়ে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়েছিল 2011 নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও 2026-এর নির্বাচনে কিন্তু পরিষ্কারভাবে চাইছেন যে কংগ্রেসের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং। কেন? আমি কয়েকটা নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের কাছে বোঝাবো। ওদিকে কংগ্রেসের যারা পশ্চিমবঙ্গীয় নেতা, বঙ্গ কংগ্রেসের যারা কিছু নেতা অবশিষ্ট আছেন, তাঁরাও কিন্তু এক্সেপ্ট অধীর রঞ্জন চৌধুরী, ঈশা খান চৌধুরী, এরা ছাড়া তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং চাইছেন। কেন? প্রদীপ ভট্টাচার্য, প্রবীণ অশীতিপর বৃদ্ধ নেতা কংগ্রেসে আছেন, তিনি জানেন যদি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাপোর্টে নির্বাচনে জেতা যায়, ফলত তাঁর অবস্থানটা তৃণমূল কংগ্রেসপন্থী থাকবে। দীপা দাসমুন্সি, তাঁর অবস্থানটা কিন্তু পরিষ্কারভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে গেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটাই দরকার। শুভঙ্কর সরকারকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে, এই কারণেই যে ভবিষ্যতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরা যায়। পশ্চিমবঙ্গের কংগ্রেস, দক্ষিণবঙ্গে যদি 5-7টা সিট অন্তত কংগ্রেসের এইসব নেতারা পান, বলতে যাবেন, ফলত স্বাভাবিকভাবে তাঁদের অবস্থানটাও সামনে, যদিও একটু তৃণমূল কংগ্রেস বিরোধী কথাবার্তা বলা হয়, কিন্তু তাঁরাও জানেন যে দিল্লি ক্রমশ তৃণমূলমুখী হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসও কংগ্রেসের সঙ্গে যতই বিরোধিতা বাইরে থাকুক না কেন, বিভিন্ন ক্ষেত্রে থাকুক না কেন, তারাও
কংগ্রেসের সঙ্গে একটা অবস্থান চাইছেন পশ্চিমবঙ্গে। তার কারণটা আমি আপনাদের কাছে খুব নির্দিষ্ট কতগুলো তথ্য দিয়ে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস কত ভোট পার্সেন্ট পেয়েছিল পশ্চিমবঙ্গে? 2.93, 2.93%। আর 2024-এ যখন লোকসভা নির্বাচন হলো, সেখানেও কংগ্রেসের ভোট সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেও, মানে সিপিএমের সঙ্গে জোট থাকা অবস্থায় 4.68%, অর্থাৎ প্রায় 5%-র কাছাকাছি। মূলত এই ভোটটা কিন্তু মালদহ মুর্শিদাবাদের, এটা মনে রাখতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এইসবের মধ্যে বিজেপির লাভ কি? বিজেপির একটা লাভ আছে। কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে যায়, তাহলে কিন্তু কংগ্রেসের যে ছোট ভোট ব্যাঙ্কটা আছে, এক্সেপ্ট মাইনরিটি, তাদের অনেকেই কিন্তু ফর আ চেঞ্জ বিজেপির দিকে হেলে যেতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস একটা এখন অবস্থান নিয়েছে, একদম চতুর্থ শক্তি হলেও বলছি, অবস্থান নিয়েছে যে আমরা 294টা আসনেই কন্টেস্ট করব, এরকম একটা কথাবার্তা তাদের বঙ্গীয় নেতারা বলছে। কিন্তু 294টা বিধানসভা নির্বাচনে লড়লে বুথ এজেন্টই তো দিতে পারবে না, যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তার উপর ধরুন 2021-এর বিধানসভা নির্বাচনে তাদের 3%-র কাছাকাছি ভোট ছিল, আর 2024-এর লোকসভা নির্বাচনে তাদের ভোট ছিল প্রায় 5%-এর কাছাকাছি। এই ভোটকে তো 40%, 42%-এ নিয়ে যেতে পারবে না, আর এই ভোটটা ম্যাক্সিমামটাই মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুর। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেসের, সত্যি কথা বলতে কংগ্রেস আলাদা লড়লে তৃণমূলের পক্ষে ক্ষতিকারক, কেন ওই 2%, 3% ভোটটা হচ্ছে এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ। আমি এই তথ্যটা কেন বলছি, আপনাদের একটা নির্দিষ্ট স্ট্যাটিস্টিক্স দিই। 2024-এর লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস সর্বমোট সারা পশ্চিমবঙ্গে কত ভোট পেয়েছিল? তারা পেয়েছিল 2,75,00,000, 2,75,00,000 ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে। আর এর বিজেপি পেয়েছিল 2,33,00,000 আশেপাশে। তফাতটা আমি হিসেব করে দেখছিলাম যে তফাতটা হচ্ছে প্র্যাকটিক্যালি 42 লক্ষ ভোটের। 42 লক্ষ ভোট তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছিল। এবার 22 লক্ষ ভোট যদি এপাশ থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে যায়, তাহলেই তো তৃণমূল কংগ্রেসের পক্ষে একদম বিপদসীমার বাইরে জলস্তর উঠে যাবে। অর্থাৎ 22 লক্ষ ভোটের টানাটানিতে কিন্তু এবার বিধানসভা নির্বাচন, হ্যাঁ হতে পারে যে অনেকে বলবেন যে এটা তো বিধানসভা নির্বাচন, এখানে তো অন্যান্য ফ্যাক্টর কাজ করে, লোকসভা যেমন দিল্লির নির্বাচন, এটা ঠিক, কিন্তু লোকসভা নির্বাচনে কত, বিধানসভা নির্বাচনে 2021-এ তফাৎ কত ছিল? 58 লক্ষ, অর্থাৎ 2,87,00,000 ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 2,29,00,000 ভোট পেয়েছিল কিন্তু বিজেপি। সেই 2,29,00,000 ভোটটা লোকসভা নির্বাচনে 4 লক্ষ ভোট বেড়ে 2,33,00,000 হয়েছিল বিজেপি। ফলত আর তৃণমূলের 2,87,00,000 থেকে ভোটটা নেমে দাঁড়িয়েছিল 2,75,00,000। এবার প্রশ্নটা হচ্ছে 2024 সাল থেকে 2025, 2026 এই 2 বছরের তফাতে 4টে, আবারও আমি তথ্যটা উল্লেখ করি, 4টে খুব ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে গেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। একটা হচ্ছে অ্যাবসলিউট হিন্দু ভোট কনসলিডেশনের জায়গায় চলে গেছে, অর্থাৎ তোষণের বিরুদ্ধে বাংলাদেশ এর ঘটনার প্রেক্ষিতে সমস্ত কিছু নিয়ে সাংঘাতিকভাবে হিন্দু ভোটটা কনসলিডেশন হয়েছে। দ্বিতীয় যে ফ্যাক্টর হচ্ছে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ জুড়ে সাংঘাতিকভাবে শুভেন্দু অধিকারী হিন্দু ভোট কনসলিডেশনের দিকে নজর দিয়েছে। 3 নম্বর যে ঘটনাটা, সাংঘাতিকভাবে করাপশনটা একটা বড় ইস্যু হয়ে গেছে, এটা এতটা আগে ছিল না, ছিল 2022 থেকে এটা কিন্তু সাংঘাতিকভাবে ডেভেলপ করছে। কিন্তু এখানে অ্যাবসলিউট, মানে এই যে লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা হলে যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলেমেয়েরাও তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন যে এরা মানেই চোর। এই ফ্যাক্টরটা হয়েছে। চতুর্থ সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমার বারবার মনে হয়, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফলে মৃত ভোটারের, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মৃত ভোটারদের মধ্যে একটা সাংঘাতিক পেনিট্রেশন আছে, তো যারা মারা গেছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাবসলিউট ভোটার। একটু খেয়াল করে দেখুন, 2002-এ যখন এসআইআর হয়েছে তখন মৃত ভোটার কতজন নাম বাদ গিয়েছিল? 24 লক্ষ। 24 লক্ষ মৃত ভোটার নাম বাদ গিয়েছিল। এবারে কিন্তু 2025-এ যে এসআইআরটা হতে চলেছে, সেখানে কিন্তু মৃত ভোটারের সংখ্যাটা অনেক বাড়বে, কেন ওভার দ্য ইয়ার্স, সেই সময় 4-5 বছরের অন্তরে এসআইআর হতো। এখন তো প্রায় 2002 থেকে 2025 এই 23 বছরের তফাতে মৃত ভোটারের সংখ্যাটা, যারা ভোটার লিস্টের মধ্যে ঢুকে বসেছেন, সংখ্যাটা 30-35 লাখ হয়ে যাবে। ফলত এই মৃত ভোটারদের ভোটটা তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে চুরি করে যেটা পেত, সেইখানে একটা থাবা বসিয়ে দেবে, সেখানে একটা পাঁচিল উঠে যাচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সমস্যা। ডুপ্লিকেট ভোটার বিহারে 7 লক্ষ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম পশ্চিমবঙ্গে, বিহারে থেকে পশ্চিমবঙ্গের সামান্য তো অনেকটাই বেশি হবে ডুপ্লিকেট ভোটার। ফলত স্বাভাবিকভাবে 10 লাখ, 12 লাখ, 15 লাখ যাই হোক,
সেই ভোটারটা কিন্তু এখান থেকে বাদ যাবে, যে ভোটটা তৃণমূল কংগ্রেসের একাধিপত্য ছিল। আর বহু মানুষ যারা বাংলাদেশি ইনফিলট্রেটার, যারা ভোটার লিস্টে নাম ঢুকিয়ে বসে আছে, এই সংখ্যাটা মারাত্মক, 50 লাখের আশেপাশে হবে। যে বিভিন্ন সার্ভেতে রিপোর্ট বেরিয়ে আসছে যে প্রায় 1 কোটির ওপর নাম বাদ যেতে পারে। এইবার ভেবে দেখুন যে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তফাৎ গিয়ে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির 42 লক্ষ, যার 22 লক্ষ ভোট কমে গেলে, আর এদিকে 22 লক্ষ বাড়লেই তো তৃণমূল কংগ্রেসের অবশ্যম্ভাবী ভরাডুবি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটাই ভাবছেন যে আমার টোটাল ভোট পার্সেন্টেজটা, আমি আরেকবার একটু ফিরে আসি, 2024-এ তৃণমূল কংগ্রেস 45.76% ভোট পেয়েছিল, 45.76%। বিজেপি পেয়েছিল 38.73%। তফাৎটা খুব বেশি নয়, কিন্তু আমি হিসেব করে দেখছিলাম প্রায় 6-7%-এর আশেপাশে তফাৎ ছিল। এবার এই ভোটের মধ্যে যদি এসআইআরের ফলে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার আর বোগাস ভোটার, যারা নেই অথচ দীর্ঘদিন ধরে নামটাকে রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট করে, এটা যদি ভোট ব্যাংক থেকে বেরিয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভাইভালের পথ কোনটা? সার্ভাইভাল তো নানান কায়দা, নানান টেকনিক, বিএলও, রেশন কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড, নাগরিকত্ব, এইসব নানান অঙ্ক করছেন। কিন্তু অঙ্কর থেকে সবথেকে বড় অঙ্ক যেটা হবে, আমি আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে এটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব করছেন যে কংগ্রেসের 2021 সালে নির্বাচনে 2.93% ভোট ছিল, 2024-এর লোকসভা নির্বাচনে সেটা 4.68%। এই অ্যাভারেজ ধরলাম 3% ভোট। এই 3% ভোটও যদি আমি কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসতে পারি, অর্থাৎ কংগ্রেসের যারা ভোটার তারা যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে কংগ্রেস প্রার্থী না পেলে তৃণমূল কংগ্রেসকেই অ্যালায়েন্সের ফলে ভোট দেয়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীরা যদি এসে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের সমর্থকদের, কমিটেড সমর্থকরা আছেন তো হাতচিনের, তাঁদের যদি বলেন তৃণমূল কংগ্রেসের ভোটটা দিতে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংঘাতিকভাবে এই মুহূর্তে চাইছেন। এবং বিকজ অফ দিস ফ্যাক্টর, কংগ্রেস তৃণমূলমুখী হলে তৃণমূলের লাভ, আবার কংগ্রেস তৃণমূলমুখী হলে কংগ্রেসেরও লাভ। তার কারণ ওই দক্ষিণবঙ্গে যেসব কংগ্রেস নেতাদের পাড়ার পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনে জামানত বাঁচানোর ক্ষমতা নেই, সেই সব নেতারা দুটো একটা সিট টিট পাবে না দারোদার, ফলত তারা এখন চেষ্টা করে। এটা কিন্তু কেসি বেণুগোপালরা জানেন, ফলত স্বাভাবিকভাবে এটাকে জিইয়ে রাখলেন। 8 মাস আগেও এখন সংগঠন গোছাও, পরে দেখা যাবে কার সঙ্গে অ্যালায়েন্সটা হবে। তো দিল্লিতে ইন্ডিজোটের বৈঠকের বাইরে কেসি বেণুগোপাল মল্লিকার্জুন খড়গেরা বসবেন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই অ্যালায়েন্সের জন্য। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের অবস্থানটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমি আজকে এই প্রতিবেদন শেষ পর্বে দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলব। সিপিএম নেতারা এখনও বসে আছেন কেন কংগ্রেসের জন্য? একটু ভালো করে ভাবুন, সিপিএম নেতারা বসে আছেন কেন? সিপিএম নেতারা বুঝতে পারছেন না, যেটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি। সিপিএম নেতাদের লাভটা কি? সিপিএম নেতারা 2021-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে লেফটরা ভোট পেয়েছিল 4.73%। লোকসভা নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে সেই ভোটটা গিয়ে দাঁড়িয়েছিল 5.67, অর্থাৎ 4 থেকে 5%। এর সঙ্গে যদি কংগ্রেসের ভোটও 2.93 বা 4.68 যোগ হয়, তাহলে তো 7-8%-এর বেশি নয়। ফলত সিপিএম নেতারা এখনও আকাশের দিকে তাকিয়ে বসে আছেন, যদি রাহুল গান্ধী সিগন্যাল দেয় কংগ্রেস আমাদের সঙ্গে আসে। লাভ তো তাদের নয়, ক্ষতি। ওদিকে আইএসএফ মেল পাঠাচ্ছে আলিমুদ্দিন স্টেটে, শুনলাম, মানে নৌসাদ সিদ্দিকেরা, যে আমরা অ্যালায়েন্স চাই, বৈঠকে বসি। ভাঙড় যেতে পারছে না, আলিমুদ্দিন স্টেট যেতে পারছে না। এই হাস্যকর পরিস্থিতিতে দাঁড়িয়ে বাম জোট দাঁড়িয়ে রয়েছে। এইখানে দাঁড়িয়ে বিজেপির লাভ কি? আমি এই প্রতিবেদনে এই পর্বে এইটা শুধু করবো। বিজেপির লাভ হচ্ছে, বিজেপির এখন যেটা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে যে 4টে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বললাম, এসআইআর, হিন্দু ভোট কনসলিডেশন, সাংঘাতিকভাবে করাপশন ইস্যু, আর পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে বিশেষ করে, মধ্যবঙ্গে বিশেষ করে শুভেন্দু অধিকারী প্রতিদিন হাজার হাজার মানুষকে কনসেন্ট্রেট করে মিছিল করাচ্ছেন। একদিকে শ্রমিক ভর্সেস মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির মধ্যে একটা পেনিট্রেশন করাচ্ছে। এই সমস্ত ফ্যাক্টরগুলোকে অ্যাড করার পাশাপাশি কংগ্রেসের ভোট যদি আলটিমেটলি এর দিকে যায়, তৃণমূলের দিকে যায়, মানে কংগ্রেস যদি অ্যালায়েন্সের দিকে যায়, তাহলে কংগ্রেসের যারা কমিটেড ভোটার, দীর্ঘদিনের কমিটেড ভোটার, তারা কিন্তু তাদের ওই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধের অবস্থানটা দীর্ঘদিন ধরে হাতচিহ্নকে যারা আঁকড়ে ধরেছেন, তারা বহু মানুষ কিন্তু আলটিমেটলি সব কিছু ভুলে আবার অ্যান্টি এস্টাবলিশমেন্টের পক্ষে বিজেপির দিকে ভোটার হয়ে যাবে। সেই পরিস্থিতিও যথেষ্ট আছে এবং সেটা ওভার দ্য ইয়ের্স হয়েছে। বিজেপি তো এমনি ভোট 38%, 39% হয়নি। কংগ্রেসের ভোটার অনেক শিফট করেছে, যেমন বাম ভোটার শিফট করেছেন, কংগ্রেসের ভোটারও শিফট করেছে।
ফলত এইখানে কিন্তু বিজেপির পক্ষে একটা প্লাস পয়েন্ট হয়ে যেতে পারে কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের হাত ধরে। আমি এই প্রতিবেদন শেষ করার আগে একটা ফ্যাক্টরের কথা আপনাদের কাছে বললাম। আমি আজকে রাজনৈতিক বিশ্লেষণের দিকে গেলাম, আমার মনে হলো যে কংগ্রেসের নেতারা ঘন ঘন এখন পশ্চিমবঙ্গে আসা যাওয়া শুরু করেছেন, সবাই আসছেন, বিজেপির নেতারাও আসছেন, কিন্তু প্রশ্নটা হলো যে এবারে 2026-এর ভোটের সঙ্গে অন্য ভোটগুলোর তফাৎ কী বলুন তো? অন্য ভোটগুলো 2011 6টা ভোট হয়েছে 2026-এর আগে, 2011 থেকে। 2011 তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস হাত জুড়ে লড়েছে, আর 2014 মাইনাস সিপিএম কংগ্রেস লড়েছে, 2016 সিপিএমকে সঙ্গে নিয়ে কংগ্রেস লড়েছে, 2019-এ সিপিএমকে বাদ দিয়ে কংগ্রেস লড়েছে, 2021-এ সিপিএমকে সঙ্গে নিয়ে লড়েছে, 2024-এ সিপিএমকে সঙ্গে নিয়ে লড়েছে। এটা কিন্তু মানুষের কাছে খুব ভালো স্যাম্পল উদাহরণ হয় না। এটা বলে আমি আপনাদের কাছে বলবো 2011-এর সঙ্গে 2026-এর ভোটের একটা সাংঘাতিক বিল আছে। 2011 যেমন অ্যাবসলিউটলি এই সরকারটা যাক, এই মানসিকতা থেকে ভোট হয়েছিল, বামেরা যাক, যে আসে আসুক, প্রয়োজন হলে কিষেনজি আসুক, কিন্তু বামেরা যাক, এরকম যে মেন্টালিটি থেকে মানুষের ভোট কনসলিডেশন হয়েছিল, 2026-এ কিন্তু সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে হোক এই দলটা যাক। আর ভালো লাগছে না, আর পারা যাচ্ছে না। আমি হতে পারি কন্ট্রোল বামপন্থী, আমি হতে পারি কোঅর্ডিনেশন কমিটি করা বামপন্থী, আমি হতে পারি সিটিউ করা বামপন্থী, কিন্তু আগে এই সরকারটাকে সরাক। আমার দল তো শিফট করতে পারছে না, ফলে বিজেপিকে আনি, তারপরে বিজেপির বিরুদ্ধে লড়ব। এরকম একটা মনস্তত্ত্ব, মানসিকতা বহু বামপন্থীর মতো হয়েছে। এই জায়গাটা কিন্তু প্লাস পয়েন্ট ফর আ চেঞ্জ, দিস এ ভোট ফর চেঞ্জ। শুভেন্দু অধিকারী মাঝে মাঝে একটা কথা বলেন না, দিস ইজ দ্য লাস্ট ভোট ফর দ্য হিন্দুজ, সেটাও যেমন ঠিক, তেমনি এটাও ঘটনা যে এই ভোটটা কিন্তু চেঞ্জের ভোট। এই চেঞ্জের ভোটের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, সিজন পলিটিশিয়ান, 5 দশকের পলিটিশিয়ান, তো বুঝতে পারছেন যে মানুষ কিন্তু ফেড আপ উইথ আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার পার্টি। আমাদের দলটাই চোরেদের দল হিসেবে এস্টাবলিশড, এবং আমরা ক্ষমতায় এলে আরও চুরি হবে, এটা মানুষ বিশ্বাস করছে। সেই জন্য একটু খড়কুটোর মতো যদি একটু কংগ্রেস নামক ডুবন্ত একটা নৌকো, তাকে ধরেও যদি 2% ভোট বাড়ানো যায়, সেই অঙ্কে কিন্তু তার মানসিকতা সাজাচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর যারা পশ্চিমবঙ্গীয় দলবল আছেন, তারাও ভাবছেন যদি দক্ষিণবঙ্গে 5-7টা সিট অন্তত তৃণমূল কংগ্রেসকে ধরে পাওয়া যায়। এরকম একটা বিচিত্র রাজনৈতিক অবস্থানে সিপিএম এখন আকাশের দিকে তাকিয়ে বসে আছে, কখন কংগ্রেসের ড্রোন এসে বলবে এসো সখা হাত ধরি একসঙ্গে আবার নির্বাচনে নামি। লাভের লাভ কিছু তাতে হবে না। পশ্চিমবঙ্গ ইজ হেডিং ফর আ চেঞ্জ 2026-এ নির্ভর করছে অনেকগুলো পাটিগণিত, বীজগণিত, বিজেপির বৈঠকি নেতারা রাস্তায় মিটিংয়ে মিছিলে বেরোবেন কিনা, কত দ্রুত নামবেন সেটা, পশ্চিমবঙ্গের বাইরে যেসব রাজ্যগুলোতে বিজেপির ভালো কাজ করছে তার দৃষ্টান্ত তার পশ্চিমবঙ্গের মাটিতে তুলে ধরার কাজ, জিএসটি নিয়ে এত বড় সিদ্ধান্ত হয়েছে সেটা মানুষের কাছে গিয়ে প্রচার করা, অন দ্য স্ট্রিট পথসভায় থাকতে হবে, মিটিংয়ে মিছিলে থাকতে হবে। যে বিজেপি শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা যদি অন্যান্য বৈঠকি নেতারা করেন, আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, বলছি রাস্তায় থাকাটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দি ওয়ান অ্যান্ড অনলি অল্টারনেটিভ। সেটা বিজেপির নেতারা যত তাড়াতাড়ি বুঝবেন, আর ততই কিন্তু মমতার ইচ্ছা হবে তৃণমূল কংগ্রেসকে একটু কাছে আনার। এইটুকুই সারাংশ।